সন্দেশখালীতে সাধারণ মানুষের উপর অত্যাচারের কাহিনী এবং জনজাগরণ এখন জাতীয় রাজনীতির চর্চার বিষয়। আমাদের সঙ্গে রয়েছেন শোভন চট্টোপাধ্যায়। শোভনদা, এই সন্দেশখালীর কারণ কি, জনজাগরণ হচ্ছে সেখানে? দেখুন, আপাত দৃষ্টিতে সন্দেশখালী যা আমরা সংবাদ মাধ্যমের মধ্যে দেখছি, এটা অত্যন্ত দুঃখজনক, এটা অত্যন্ত বেদনাদায়ক। কিন্তু ঘটনাটা গভীরে যদি যান, সমস্যাটা বুঝতে হবে যে 2011 সালে যখন তৃণমূল কংগ্রেস দায়িত্বে এসেছিল, তখন একটা বড় অংশ আন্দোলনে, মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনে প্রতি আকৃষ্ট হয়ে যে সমর্থন দিয়েছিল, আর একটা অংশ যারা মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি সিপিআইএমের হুলিগ্যানিজম, তার বিরুদ্ধেও সংগঠিত হয়েছিল। দুটোর একত্রিত ফলাফল বাংলায় কিন্তু মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির থেকে তৃণমূল কংগ্রেসে শিফট হয়েছিল। এবং সেই জায়গায় দাঁড়িয়ে যারা বলছে আমরা তৃণমূলী, সেইখানটায় দাঁড়িয়ে দেখা গেল যাদের অত্যাচারের জন্য আজকে এই শিফটিংটা, মমতা ব্যানার্জির প্রতি সমর্থন আর একদল অত্যাচারী মানুষের প্রতি বিতৃষ্ণা এবং বাঁচবার জন্য যারা তৃণমূল কংগ্রেসকে সমর্থন দিয়েছিল, যারা এর সামনের সারিতে ছিল, আপনি যে নামগুলো আজকে গ্রেপ্তার হয়েছে বা যাদেরকে গ্রেপ্তার করার জন্য প্রতিশ্রুতি হচ্ছে, দেখবেন যে তারা প্রত্যেকে সিপিআইএমের যে এমএলএ ছিল নিরাপদ সর্দার না কি, তার ইলেকশন এজেন্ট ছিল কে 2011 সালে? নিন, তারা হয়ে গেছে ব্লকের সভাপতি। প্রপারলি মমতা ব্যানার্জিকে আমি যতদূর চিনি, যতদূর জানি, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, দলের নেত্রী মমতা ব্যানার্জি, তার কাছে যদি ইনফরমেশান থাকতো যে সাধারণ মানুষ কোনো জায়গায় আক্রান্ত হচ্ছে, সাধারণ মানুষের উপর বঞ্চিত হচ্ছে সরকারি নিজস্ব অধিকার থেকে এবং অত্যাচারের সম্মুখীন হচ্ছে, তাহলে মমতা ব্যানার্জি ডেফিনেটলি স্টেপ নিত। এই প্রপার ইনফরমেশানটা কোথাও গ্যাপ হয়েছে এবং যারা করেছেন উন্নাসিকের মতন এই কাজটা করে। কারা করলো, কিভাবে হলো? যারা সিপিআইএম থেকে একটা ডাইভার্ট হয়ে নিজেদের তৃণমূলী পরিচয় নিয়ে নিয়েছে। কেউ ব্লক সভাপতির দায়িত্ব নিয়েছে, শেখ শাহজাহানই বলতে পারেন, আপনার ওই শিবু সর্দার আর একজনকে, উত্তম সর্দার, শিবু সর্দার থেকে শুরু করে শিবু হাজরা থেকে শুরু করে প্রত্যেকে একটা অংশ তৃণমূলের ছিল। কিন্তু এই তাদের যে অ্যাটিটিউডটা ছিল সিপিএম আমলে, ধান জমিকে বলা হলো ধান চাষ করছো কেন, মাছ চাষ করো, আরও লভ্যাংশ। জমির অধিকার যাদের ছিল, সত্যিকারের জমি ফিরিয়ে দিচ্ছে। আজকে দুবার ডিজিকে সন্দেশখালীতে পাঠাতে হয়েছে। মমতা ব্যানার্জি যদি শান্তি না চাইতেন তাহলে পাঠাতেন না। সেখানে গিয়ে এডিজি সাউথ বেঙ্গল থেকে শুরু করে প্রত্যেকে গিয়ে যে অ্যাপিল টোন এবং যেভাবে ফেরত দেওয়ার ব্যবস্থা করছে, আমি মনে করি যে সন্দেশখালী কিন্তু আবার সেই শান্তি সন্দেশখালীতেই ফিরবে। এই সমস্যার কারণটা কি? এতদিন ধরে অত্যাচারিত হচ্ছেন, মহিলারা অত্যাচারিত হচ্ছেন, সাধারণ মানুষ অত্যাচারিত হচ্ছে, তাদের জমি কেড়ে নেওয়া হয়েছে, তারই প্রতিবাদে তো এই জনজাগরণ। দেখুন, প্রতিবাদটা যখন সামনে আসে, কথায় বলে ছেলে না কাঁদলে মা দুধ দেয় না, তেমনি করে এই প্রতিবাদটা করবার মতন যে সাহস, যে জায়গাটা, সেটা হলো যে এজেন্সি যখন গেল, তখন পরিষ্কার করে রাজ্যের প্রশাসন বা তৃণমূল কংগ্রেস দল প্রতিবাদ করলেও যে শাহজাহানের পাশে নেই বা কোনো ক্ষেত্রেই যে অন্যান্য বিষয়ে যে তারা সাথ দেবে না, এটা যখনই মানুষ বুঝতে পেরেছে, যে সমস্ত মানুষগুলো অত্যাচারিত হয়েছে, দলমত নির্বিশেষে, এখানে রাজনৈতিক জায়গায় রাজনৈতিক প্রতিহিংসা চড়াতত্ত্ব করে, রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে যেমন কিছু লোক ইন্ধন দেয়, আগুন জ্বালায়, হাততালি দেওয়া সহ হাততালি শুরু করা কঠিন, তারা শুরু করেছে, কিন্তু সেখানে সবাই সামিল হয়ে গেছে। কিন্তু যখন তারা সত্যিকারের প্রশাসনিক আশ্বাসটি পাবে এবং রাজনৈতিক সমাধানে, দেখবেন বিধায়ক থেকে শুরু করে একটার পর একটা পরিবর্তনের জায়গায় চলে আসে। আমি বিশ্বাস করি যে সেই জায়গায় দাঁড়িয়ে তারা স্থিতদি ভূমিকা নেবে এবং যাদের পুরনো জমি চলে গেছে, তারা হয়তো আজকে ভেরি হয়েছে,
তাদের জমি মেপে ফেরত পাবে, যাদের বিভিন্ন ক্ষেত্রে অত্যাচারিত হয়েছে সেই অত্যাচারটা বন্ধ হবে, একটা স্থিতিশীল পরিস্থিতি নিশ্চয়ই আসবে। এই যে শেখ শাহজাহানের বিরুদ্ধে এত অভিযোগ, যারা গ্রামবাসী যারা আন্দোলন করছেন, আপনার কি মনে হয় না তাকে আগে থেকে গ্রেপ্তার করলে এই সমস্যার সমাধান হয়ে যেত? দেখুন, গ্রেপ্তার করার জায়গাটায় একটা জায়গায় দেখবেন যে পুলিশ ব্যবস্থা নেবে। পুলিশ যখন শাহজাহানকে গ্রেপ্তার করতে যাচ্ছে বা গ্রেপ্তার করার সিদ্ধান্ত নিতে যাচ্ছে, তখন তো আদালতের সামনে তাকে কে গ্রেপ্তার করবে, কার কাস্টডিতে থাকবে, এটা নিয়েও তো সেন্ট্রাল এজেন্সি এবং স্টেট এজেন্সি পুলিশের মধ্যে একটা মতপার্থক্য, আদালতের ব্যারিয়ার এসছে। এতদিন ধরে তো অত্যাচার চলছে, এই খবর কেন প্রশাসনের কাছে থাকবে না বা কেন দলের কাছে থাকবে না? এই জায়গার প্রশাসনিক খবর, আবার বলছি, আমি তো তার পাশের জেলাতে 30 বছর ধরে সংগঠিত করেছি। সেইখানটায় দাঁড়িয়ে প্রত্যেক সময় যে সীমারেখার বাইরে মানুষকে অতিষ্ঠ করে, মানুষের অধিকার ছিনিয়ে নিয়ে কখনোই তৃণমূল কংগ্রেসকে সংগঠিত করা যাবে না। তৃণমূল কংগ্রেসকে মানুষের সঙ্গে মিশে সংগঠিত করতে হবে। তার জন্য আজকে দক্ষিণ 24 পরগনার দেখবেন সমস্ত জায়গায় তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা পেয়েছে, কিন্তু এই ধরনের ঘটনা আন্দোলিত হয়নি। এই খবরটা পৌঁছলো না কেন এতদিন পরে? আজকে না ইডি গেছে, তারপরে সেখানে রক্তাক্ত হয়ে ফিরেছে বা এত জনজাগরণ হচ্ছে, এতদিন ধরে চলছে, সেই খবর প্রশাসনের কাছে বা দলের কাছে এলো না কেন? প্রশাসনের কাছে বা দলের কাছে, দেখুন, প্রশাসন প্রত্যেক কটা জায়গায় যেমন থানা আছে, তেমনি প্রত্যেক কটায় জায়গায় একটা দলীয় কমিটি আছে। দলীয় কমিটিটা যে অভিযোগগুলো আমরা শুনছি, যতক্ষণ না প্রমাণিত হয় সেগুলো প্রমাণিত সত্যভাবে যেমন আমরা নিচ্ছি না, কিন্তু পুরোটা অসত্য বলেও নেওয়া হচ্ছে না। কিন্তু যখন পুলিশ, আজকেও শুনছিলাম যে 61টার বেশি অভিযোগ পাওয়া গেছে, আরও যা অভিযোগ পাওয়া যাবে প্রত্যেকটাই তদন্ত করা হবে। এই দুটোর মধ্যে একটা গ্যাপ আছে। সেই গ্যাপের পরিপ্রেক্ষিতেও আমি আপনাকে বলি যে যারা এটাকে কনভে করবে, যারা ধরুন রাজ্য নেতৃত্ব বা উচ্চ আরও জায়গায়, না, জেলা থেকে রাজ্য নেতৃত্ব থেকে শুরু করে নির্দিষ্টভাবে মমতা ব্যানার্জি ইজ দ্য পারসন, কোনো ক্ষেত্রে এই জাতীয় অন্যায়কে অ্যালাউ করার জায়গা নেই। সেটা এই পৌঁছলো না কেন? আমি বলছি যে এই তথ্যগুলো যে শেখ শাহজাহান জমি দখল করেছেন, আমি জেলা সভাপতি, আমি কোথাও হয়তো বাধাপ্রাপ্ত হচ্ছি, কিন্তু আমার তো নির্দিষ্ট করে গিয়ে আমারও তো দায়িত্ব পড়ে যে এখানে তোমার ইন্টারফেয়ার দরকার দিদি, কারণ এই জাতীয় জিনিস গ্রাউন্ডে হচ্ছে, অর্থাৎ ময়দানে এই জিনিস হচ্ছে, এই জিনিসকে আমি এই কারণে বাধা দিতে গেছিলাম। লিডারকে কখনো বাস্তব সত্যটা লুকাতে নেই, এবং বাস্তব সত্যটা যদি অন্ধকারে রাখা হয়, মমতা ব্যানার্জি এখানে নির্দিষ্টভাবে হয়তো কিছু অংশ প্রশাসনের দিক থেকে বা সংগঠনের দিক থেকে সেইটা পরিষ্কারভাবে পৌঁছয়নি। কতটা হয়েছে সেটা এই যে অভিযোগগুলো পরপর জমা পড়ছে, পুলিশ নথিভুক্ত করছে, অনেক জায়গায় জমি ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে, এতে আমি মনে করি সন্দেশখালিতে নয়, জেলিয়াখালিতে নয়, বাকি আশেপাশের জায়গাতেও যারা মনে করে থেকেছেন যেটা সিপিএমের শাসনই চলছে আর সেই অ্যাটিটিউডেই চলবে, সেটা কিন্তু স্থায়ী হবে না। বলছি, জেলা নেতৃত্ব কোনো কারণে আসল বাস্তব তথ্যটাকে পৌঁছে দিতে পারেনি, এটাই আপনি বলছেন। এটা কি কারণ থাকতে পারে, কেন পৌঁছে দিতে পারলো না? দেখুন, কেন পৌঁছে দিতে পারলো না, এটা মানসিকতা জায়গায়। আমার একটা মানসিকতা ছিল যে এই দক্ষিণ 24 পরগনা দেখবার জন্য, তারই তো পাশের, আপনি ওই সন্দেশখালি যেতে গেলে দক্ষিণ 24 পরগনা থেকে উত্তর 24 পরগনা ঢুকে বাসন্তী হাইওয়েতে পৌঁছে দেবে, বাঁদিকে গেলে সন্দেশখালি, ডান দিকে গেলে বাসন্তী পৌঁছে যাবেন, গোসাবা পৌঁছে যাবেন। এটা পুরো জায়গাটার একই কিন্তু চরিত্র, ভেরির পর ভেরি। এইখান থেকে অর্থনৈতিক লাভবান হবার জন্য তারা দলকে কেউ কেউ স্টেক করে দিয়েছে, এবং দলের পার্টি অফিস যে কথা বলা হচ্ছে এটা সত্য না হোক আমি নিশ্চয়ই প্রার্থনা করব, কিন্তু যদি সত্য হয় প্রকৃত অপরাধীর শাস্তি হোক, এটাও আমি দাবি করব। এবং নির্দিষ্টভাবেই যে দলীয় নেতৃত্বর কি কার্যকলাপ হচ্ছে, সেই কার্যকলাপটা
কেন্দ্রীয় নেতৃত্ব বা রাজ্য নেতৃত্বর কাছে কোনোভাবে কোথাও যে গ্যাপ রয়েছে এটা কখনো বাঞ্ছনীয় ছিল না, এবং এই জায়গায় দাঁড়িয়েই প্রথমেই এটাকে প্রতিহত করার দরকার ছিল। আজকে শেখ শাহজাহান বলুন, শিবু সর্দারি বলুন, আর আপনার শিবু হাজরাই বলুন আর উত্তম সর্দারি বলুন, তাদের যে অ্যাটিটিউড, তারা কেউ পঞ্চায়েতের ক্ষমতা দখল করে রেখেছে, কেউ দলের ক্ষমতা দখল করে রেখেছে, কিন্তু তাদের সেই অ্যাটিটিউডটা প্রশাসনের কাছে, প্রশাসন যদি বুঝতে পারত ন্যায় হচ্ছে না, তাহলে তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমেও যদি পৌঁছে যেত, তাহলে ডেফিনেটলি স্টেপ হতো। কারণ মমতা ব্যানার্জি, শুনে রাখুন, কোনো একটা বাক্যের বিনিময়ে যদি অশালীন কিছু বিষয় আসে যা সামাজিক ক্ষেত্রেও ঠিক নয়, তাহলে দাঁড়িয়ে দেখেছেন সময় লাগেনি, কলকাতা কর্পোরেশনের মধ্যে যে কথা উচ্চারণ হয়েছে যা ধর্মীয় বিষয়কে অত্যন্তভাবে কালিমা লিপ্ত করেছে, সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছেন। তেমনি করেও আরেকটা জায়গায় দাঁড়িয়েও আজ পর্যন্ত একজন পুলিশ অফিসার আইপিএস হয়েছে, সে বিভিন্ন রাজ্যের ক্যাডারের থাকতে পারে, তার জন্য সংলগ্ন অসংলগ্নভাবে যে কথা উচ্চারণ করেছে, তার পরিচয় নিয়ে যেটা বলা হয়েছে, সেই দিকে সত্যিকারের কন্ডেম। প্রথমে তো লাইক এনিথিং অস্বীকার করার চেষ্টা হয়েছে, কিন্তু তার প্রুভেন ফ্যাক্ট আপনাদের মিডিয়ায় ক্যামেরায় যা ক্যাচ হয়ে গেছে, তাকে তো অস্বীকার করা যায় না। কিন্তু মমতা ব্যানার্জি হেজিটেশন রাখেনি, কিন্তু ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে একবারের জন্য এখনও ক্ষমা আসেনি। যে ভাষায় মমতা ব্যানার্জিকে গালাগাল হয়েছে, এটাকে রাজনৈতিক ভাবে ভাষা সন্ত্রাস তো বলা যেতে পারে। বিধানসভার অভ্যন্তরে যুক্তিগতভাবে সরকারে যারা ক্ষমতায় রয়েছে তাদের ব্যর্থতা তুলে ধরা, তাদের সমালোচনা করা, এটা তো বিরোধীদের ভূমিকা। তা বলে যে নোংরা ভাষায় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বিধানসভার অভ্যন্তরে ওয়েলে নেবে যে ভাষা মমতা ব্যানার্জিকে প্রেজেন্সে যে ভাষা করেছে, এটা কি বাঞ্ছনীয়? এটা কি সুস্থ রাজনীতি? রাজনীতিটাই অসুস্থ জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। তারই জায়গায় সন্দেশখালি, আবার বলছি যে সন্দেশখালিতে প্রকৃত তৃণমূল যারা এই দলটাতে নিজের জীবনে রিভলভারের সামনে, ড্যাগারের সামনে, অর্থাৎ ছোড়া সামনে পরিবার অত্যাচারিত হবে জেনেও, নিজে খুন হয়ে যেতে পারে ভেবেও, খুন হয়ে গেছে পাশের লোক জেনেও, যারা তৃণমূল কংগ্রেসকে রক্ষা করেছে, তাদের নির্দিষ্ট ভূমিকা আমি বলি সন্দেশখালিতে আবার শান্তি ফেরাবে। কিন্তু যাদের সেই ধরনের সন্ত্রাসকে মোকাবিলা করে যারা তৃণমূল কংগ্রেসকে প্রতিষ্ঠা করেছে, তাদের হাত থেকে কোনো ক্ষেত্রে ক্ষমতার পরিবর্তন হয়েছে কি না, সেটাও কিন্তু বিষয়। এবং সত্যিকারের দেখা যাচ্ছে যে যারা সিপিআইএমের আমলে এই টর্চার, সন্দেশখালি বা এই ভেরির রাজনীতির, মানে ভেরির ব্যবসা নীতি বলা যেতে পারে, তার মধ্যে ইনভলভ, তাদেরকে আইসোলেট করে যা গ্রামের লোক যেখানে লিজের পরিপ্রেক্ষিতে বা অন্যভাবে দখল করা হয়েছে তাদের কাছে ফিরিয়ে দেওয়া হলেই, এবং সত্যিকারের থানা অভিযুক্ত করলে, প্রশাসনকে যেভাবে কাজে লাগিয়েছে মমতা ব্যানার্জি, যেভাবে ডিজি বারবার যাচ্ছেন, আমি বিশ্বাস করি যে সন্দেশকারী। সাধারণ মানুষ বলছে যে পুলিশের কাছে অভিযোগ জানালে ওরা বলতো যে দাদার সঙ্গে কথা বলে নাও, মিউচুয়াল করে নাও। এই যদি প্রশাসনের ভূমিকা হয় তাহলে কি সমস্যার সমাধান হবে? সাধারণ মানুষ তো বলছে তারা অভিযোগ করতে গেছে, বারবার অভিযোগ করতে গেছে। যেমন কিছু সাধারণ মানুষ বলছে, তেমনি কিছু রাজনৈতিক মদতপুষ্ট লোকও কিন্তু তাদের মধ্যে ভিড়ে মিশে গেছে। কিন্তু প্রশাসনের সম্বন্ধে যে কথাটা উঠছে, when there is a smoke there may be a fire, সেইটা চেক করে তাদেরকেও আইসোলেট করতে হবে। প্রশাসনও কিন্তু কশাস হতে বাধ্য হবে, কারণ সম্পূর্ণভাবে রাজ্য প্রশাসনের সমস্ত পদাধিকার যখন রয়েছে, তখন একটা থানার সাব ইন্সপেক্টর, থানার অফিসার ইনচার্জ, সন্দেশখালিই বলুন, জিলিয়াখালিই বলুন বা পাশাপাশি, এইখানে কিন্তু প্রত্যেকেই কশাস হয়ে যাবে যে সেই দিনটা আর চলবে না যদি এই জায়গায় নবান্নের যে ভূমিকা, নবান্নে যিনি পরিচালনা করছেন, অনেক লড়াইয়ের আন্দোলনের মধ্যে দিয়ে মমতা ব্যানার্জি প্রতিষ্ঠিত করেছে। যারা ভাবছেন
নন্দীগ্রামে কী ছিল? সরকারি মদতপুষ্ট সন্ত্রাস। নন্দীগ্রামে যে জায়গায় দাঁড়িয়ে শালীন গোষ্ঠীকে নিয়ে আসা হয়েছিল, নন্দীগ্রামের 14ই মার্চ যে ঘটনা হয়েছিল, নন্দীগ্রামে বিভিন্ন প্রান্তের রাধারানী আড়ি থেকে শুরু করে যেভাবে মহিলাদের উপর অত্যাচার হয়েছিল, সেই জায়গায় মমতা ব্যানার্জি সামনে থেকে তার প্রতিবাদ করে নেতৃত্ব দিয়েছিলেন। যে যা দাবি করে না করে মানুষ নন্দীগ্রামে সংগঠিত হয়েছিল কিন্তু তৃণমূল কংগ্রেস এবং মমতা ব্যানার্জিকে সামনে রেখে। সেই জায়গায় দাঁড়িয়ে বলি, নন্দীগ্রামে সম্পূর্ণভাবে সরকারের মদতে তখনকার যারা সাংসদ ছিলেন, তখনকার যারা বিধায়ক ছিলেন, তখনকার যারা পঞ্চায়েত সমিতি ছিলেন, তারা জমি দখলটা সরকারের নোটিশের পরিপ্রেক্ষিতে কিন্তু এই এত বিশাল একটা অংশ দখল করে যারা পেট্রো প্রজেক্টের কথা বলতো, যারা অন্যান্য প্রজেক্টের কথা বলতো, সেটার সঙ্গে কিন্তু সন্দেশখালিকে মিশিয়ে ফেললে চলবে না। আপনি বলছেন দুটো বিষয় এর কারণ, একটা হচ্ছে সিপিএম থেকে যারা তৃণমূলে যোগ দিয়েছে, মানে এই তাদের সিপিএম থেকে যারা তৃণমূলে যোগ দিয়েছে, নিশ্চয়ই সব সিপিএম খারাপ নিশ্চয়ই নয়। সেই জায়গায় দাঁড়িয়ে সিপিআইএমের যারা যোগ দিয়েছে, যাদের উপর মানুষের ক্ষোভ রয়েছে, যাদের প্রতি মানুষের ঘৃণা ছিল, বা যাদের প্রতি মানুষের অপছন্দ ছিল, তাদেরকে কখনো ফোরফ্রন্টে রেখে তাদের হাতে তলোয়ার তুলে দেওয়া উচিত হয়নি। মানুষের হাতে তলোয়ার উঠে গেছে, যার জন্য ক্ষতিগ্রস্ত হলো কে? যে এই সমস্ত ব্যাপারে, এই রাজনীতিতে যারা বিশ্বাস করে না, যে তৃণমূল কংগ্রেসীরা, মমতা ব্যানার্জিকে যারা বিশ্বাস করে, যারা এই রাজনীতিতে বিশ্বাস করে না, তারা বিভ্রান্ত হয়েছে বা তারা সাপ্রেশনে চলে গেছে। আর সেই একই শক্তি, ওল্ড ওয়াইন ইন দ্য নিউ বটলে এসে কিন্তু আজকে এই সমস্যার উদ্বেগ করছে। আরেকটা বলছেন যে সঠিক তথ্য জেলা থেকে রাজ্যে আসে। তথ্যটা কনফেস করতে হবে, তো কনফেস করতে হবে। আমি ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট, আমি জেলার সভাপতি, একই বাজার থেকে তো দক্ষিণ 24 পরগনার মানুষও বাজার করে, উত্তর 24 পরগনার মানুষও বাজার করে। দক্ষিণ 24 পরগনা থেকে এই সন্দেশখালির দূরত্বটা তার অভ্যন্তর দিয়ে বাসন্তী হাইওয়ে যায়। সেই মানসিকতায় যে যদি কোনো জায়গায় জেলা নেতৃত্বটা সিদ্ধান্ত নেবে, যদি দেখা যায় মানুষের পাশে থাকার জন্য সেই সিদ্ধান্তকে কোনো শক্তি বাধা দিচ্ছে, সঙ্গে সঙ্গে মমতা ব্যানার্জির বা তৃণমূল নেতৃত্বের নজরে আসলে তারা পদক্ষেপ নেবেই। মমতা ব্যানার্জি এটা টলারেন্স দেবে না। সেখানে আমি, শোভন চ্যাটার্জি, মমতা ব্যানার্জির কত কাছের লোক, প্রতিনিয়ত যোগসূত্র থাকলেও সে শাসন করে বলতো, না, এতটা তোমার সীমাবদ্ধতা, এই সীমাবদ্ধতার বাইরে কিন্তু যাবে না, মানুষ যেন কোথাও অত্যাচারিত না হয়ে পড়ে। কোন স্বার্থে জেলার সঠিক তথ্য রাজ্য নেতৃত্বের কাছে এসে পৌঁছতো না? দেখুন, সেই স্বার্থটা তো এই মুহূর্তে আমি ব্যাখ্যা করতে পারবো না, বা সবটাই নয়, কিছুটা দলীয় আলোচনার মধ্যে সীমাবদ্ধ থাকে এবং তার ইমপ্লিমেন্টেশনটা কিন্তু পাবলিকলি। আজকে দেখবেন যে ওখানকার যে এমএলএ আছে সুকুমার মাহাতো, সে তো রাস্তায় দাঁড়িয়ে প্রত্যেক কোটি জায়গায় গিয়ে একটা করে স্টেপ নেবার চেষ্টা করছে। এখন যাচ্ছে হচ্ছে, ঠিকই তো। আপনি আজকে যেমন সুকুমার মাহাতোকে সমাধান করবার জন্য যেমন সক্রিয় ভূমিকা নিতে দেখছেন, তেমনিও তো সুকুমার মাহাতোর ছবি দেখাচ্ছেন যে কোথাও শেখ শাহজাহানের পাশে, কোথাও এই শিবু বা এদের পাশে। কিন্তু তার মানে এই নয় যে প্রকৃত তৃণমূলীরা জানে কি লড়াই তাদেরকে করতে হয়েছে, তাদের জীবনের কি শঙ্কা ছিল, তাদের পাশের কোনো বন্ধু আত্মীয় আজকে শ্মশানে বা কবরে দিয়ে আসতে হয়েছে, সে হয়তো ভাগ্যক্রমে বেঁচে আছে অত্যাচারের পরেও। কিন্তু স্বাধীনতা পাওয়া কঠিন, রক্ষা করা আরও কঠিন। তা সেই রক্ষা করতে গিয়ে যে পদক্ষেপ নেবার দরকার, সেটা কিন্তু সামগ্রিকভাবে নেওয়া হচ্ছে, যে জায়গায় দাঁড়িয়েই সেইভাবেই সংগঠিত হচ্ছে। রেডি? সন্দেশখালিতে সাধারণ মানুষের উপর অত্যাচারের কাহিনী এবং জনজাগরণ সেই সাধারণ মানুষের এখন জাতীয় রাজনীতির চর্চার বিষয়। আমাদের সঙ্গে রয়েছেন শোভন চট্টোপাধ্যায়, একটা সময় দক্ষিণ 24 পরগনা জেলা সামলেছেন, কলকাতার মেয়র ছিলেন। শোভনদা, এই সন্দেশখালির যে জনজাগরণ, এত অত্যাচার,
সাধারণ মানুষ প্রকাশ্যে রাস্তায় নেমে তাদের অত্যাচারের কথা বলছেন, এর কারণটা কি? দেখুন, এটা সত্যি যে সংবাদ মাধ্যম থেকে সন্দেশখালি সাম্প্রতিক যে ঘটনাগুলো দেখছি, এটা অত্যন্ত বেদনা। কারণ ওতপ্রোতভাবে তো এই তৃণমূল কংগ্রেস রাজনীতির সঙ্গে আমি যুক্ত ছিলাম। মূল সমস্যাটা যে জায়গায়, যে 2011 সালে মমতা ব্যানার্জির আন্দোলনে উদ্বুদ্ধ হয়ে, সে সিঙ্গুরি বলুন, নন্দীগ্রাম বলুন, বহু মানুষ যেমন পাশে দাঁড়িয়েছিলেন তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়, তেমনি মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি সিপিএমের অত্যাচারও বহু মানুষ তাদের বিরোধিতায় নেমেছিল। এই একের সমন্বয়ে কিন্তু সরকারের পরিবর্তন হয়েছিল। এই সরকারের পরিবর্তন হবার পরেই যে জায়গায় দাঁড়িয়ে যাদের অত্যাচার, যেমন ধরুন শেখ শাহজাহানের কথা বলছেন, এ তো 2011 সালে কি নিরাপদ সর্দার বিধায়ক ছিলেন, তার নির্বাচনী এজেন্ট ছিল। পরবর্তী ক্ষেত্রে এরা করল কি, তৃণমূল কংগ্রেসের ঝান্ডায় জামা পরিবর্তন করে নিয়ে নিল, কিন্তু মানসিকতার পরিবর্তন হলো না। তাদের যে অত্যাচারী মানসিকতায় যে মানুষগুলো তিতিবিরক্ত হয়ে আজকে সিপিএমের বিরুদ্ধে এবং তৃণমূলের পক্ষে মমতা ব্যানার্জির পাশে দাঁড়িয়ে ছিল, বন্দুকের সামনে দাঁড়িয়ে, ছোড়ার সামনে দাঁড়িয়ে বুথ সামলেছিল, তাদের সমর্থন দিয়েছিল, তারা কিন্তু পেছনের সারিতে চলে এলো। এরা আবার মূল ক্ষমতা তৃণমূল কংগ্রেসের নিয়ে তাদের মানসিকতার পরিবর্তন করলো না। মানে বলছেন পুরনো তৃণমূলটা সেই ব্যাকবেঞ্চার হয়ে গেল, সিপিএমের অত্যাচারীরাই আবার তৃণমূলের ফ্রন্টে চলে। ন্যাচারালি সিপিএমের যারা রাউডি, যাদের বিরুদ্ধে আমাদের লড়াই ছিল সারা বাংলায়, সমস্ত ব্লকে, অঞ্চলে, তাদের বিরুদ্ধে সাধারণ মানুষ সাহস পেয়ে মমতা ব্যানার্জির আন্দোলনে প্রতি বিশ্বাস রেখে যেভাবে পরিবর্তন এনেছিল, কিছু কিছু জায়গায় সন্দেশখালি তার একটা প্রকৃষ্ট উদাহরণ আজকে আমরা রিয়েলাইজ করছি, যে তাদের হাতে প্রশাসনিক এবং রাজনৈতিক ক্ষমতাটা তারা নিয়ে নিল। তাদের রঙের পরিবর্তন হলো, কিন্তু মানসিকতার পরিবর্তন হয় না, যার ফলে আজকে জমি জায়গা ফেরত দিতে হচ্ছে। তারা জমি দখল করতে শুরু করলো, মানুষের রুটি রুজি দখল হলো, মানুষের ওপর একটা অত্যাচারের ভূমিকা নিল। তারা কারা? তাদের যদি আগের ইতিহাস খুঁজে দেখা যায়, যে সেই অত্যাচারী সিপিআইএম, সেখানটায় দাঁড়িয়ে যে এই খবরটা যে হচ্ছে, কী স্বার্থ ছিল, কী স্বার্থ ছিল যারা লড়াই করেছিলেন, কী স্বার্থে বাঁধলো যে অঞ্চল থেকে ব্লক, ব্লক থেকে জেলা, জেলা থেকে রাজ্য নেতৃত্বের কাছে একদম এই খবরটা পৌঁছলো না? যে স্বার্থই থাকুন, রাজ্য নেতৃত্বের কাছে যদি পৌঁছতো, মমতা ব্যানার্জির কাছে যদি পৌঁছতো, যদি একদম এই ধোঁয়াশা না রাখতো, তাহলে আমি বলি মমতা ব্যানার্জি পার্সনস কনসার্ন, পার্টির নেত্রী, প্রশাসনের মুখ্যমন্ত্রী, ডেফিনেটলি সন্দেশখালি এত দূর পর্যন্ত এগোতো না। কিন্তু আমি বিশ্বাস করি যে আজকে ভাবার সময় এসেছে, যাদের লড়াইয়ে তৃণমূল কংগ্রেসের প্রতি মানুষের বিশ্বাস প্রতিষ্ঠা হয়েছে, তাদেরকে নষ্ট করবার জন্য সেই সিপিআইএমের যারা যোগ দিয়েছে, দল পরিবর্তন করেছে, তাদের হাতে টোটাল ব্যাটনটা থাকা উচিত নয়। ব্লক সভাপতি হয়ে যাচ্ছেন, পঞ্চায়েত সমিতির সভাপতি হয়ে যাচ্ছেন, গ্রাম পঞ্চায়েতের দায়িত্ব নিচ্ছেন, আর তারপরে এইরকম ধরনের এই অভিযোগের সত্যতা অনেক জায়গায় প্রমাণিত হচ্ছে যে জমি ফেরত দিতে হচ্ছে। আগে সিপিআইএম শুরু করেছিল, ধান চাষ কেন করছো? যদিবাবু বলেছিলেন মাছ চাষ করো। সেই লাভজনক ব্যবসায় তা জমিটা তো মাটি থেকে জলে গেছে, জমির অধিকারটা তো সেই গ্রামের যে মানুষের 2 বিঘে 3 বিঘে যে পরিমাণ জমি ছিল, অধিকার তো তার থেকে অধিকার ছিনিয়ে নেওয়াটা কখনোই বাঞ্ছনীয় নয়। সেটা পুঞ্জীবিত হয়ে যে জায়গায় এসছে, আমি মনে করি যে এর পেছনে কিছু রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করবার জন্য রাজনৈতিক দল থাকতে পারে, বিজেপি থেকে সিপিএম ভাবছেন, বলছেন, কিন্তু কিছু মানুষও, সাধারণ মানুষও তাদের সঙ্গে কিন্তু দাঁড়িয়ে যাচ্ছে। যারা বলছে আমরা তৃণমূল, হ্যাঁ তারা তৃণমূল, সেই তৃণমূলীদের শুধু নয়, সাধারণ মানুষের আস্থা তৃণমূল কংগ্রেসের যে নির্দিষ্ট দিক, সেই বিশ্বাসেই কার স্বার্থ চরিতার্থ হবে
তা নয়। প্রকৃত তথ্য রাজ্যের নেতৃত্বের কাছে পৌঁছানো উচিত, পৌঁছানো দরকার, এবং রাজ্য নেতৃত্ব নিশ্চয়ই এই ব্যাপারে তাদের অভিজ্ঞতার আলোকে তারা ডেফিনেটলি স্টেপ নেবেন। এটা হলো কেন যে পুরনো যারা ক্ষমতায় এনেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে, সেই পুরনো তৃণমূলীরা পিছনে চলে গেল এবং সিপিএমের যারা অত্যাচারী আপনি বলছেন তারা আবার ফ্রন্টে চলে এলো? দেখুন, এটা একটা কনফিডেন্সের অভাব। আমি সারাক্ষণ ভেবেছি, আমিও তো 30 বছর ধরে জেলা পরিচালনা করতাম, যেভাবেই হোক তারই দক্ষিণ 24 পরগনা তো তার পাশের অংশ থেকে শুরু হচ্ছে, বর্ডার থেকে শুরু হচ্ছে। কিন্তু আমাদের ছিল যারা লড়াই দিয়ে তৈরি করলো তারাই কিন্তু হাঁটি হাঁটি পা, হামাগুড়ি দিতে দিতে হাঁটি হাঁটি পা করে ভালোভাবে হাঁটতে শিখে যাবে। আমরা যে লোকগুলো আমাদের উপর অত্যাচার করেছে, মানুষ যাদের উপর বিরুদ্ধে যে রায় দিয়েছে, সেই রায়ের জন্য যারা আমাদের দলে সামিল হতে চায় তারা আমাদের দলে সামিল হতে পারে, কিন্তু তাদেরকে সামনের জায়গায় রেখে, যেহেতু মানুষ সবটা দেখছে, সবটা বুঝছে, মানুষ যেন কোনো অত্যাচারের মধ্যে না। সেটাই ভুল হয়েছে শেখ শাহজাহানদের সামনে আনার। মানে এইরকম ধরনের শেখ শাহজাহান তো একটা সিম্বলে পরিণত হয়ে যাচ্ছে, কিন্তু শেখ শাহজাহানরা আজকে দাঁড়িয়ে তাদের যেই রেড হলো তারা পালিয়ে গেল, সঙ্গে সঙ্গে একটা গ্রামাঞ্চলের মানুষ সন্দেশখালীর মতন তারা রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতেই হোক বা স্বতঃস্ফূর্ততেই হোক যে বিরোধিতার সম্মুখীন হতে হলো, এটা একটা বড় শিক্ষা। শান্তি সন্দেশখালীতেই ফিরবে, সন্দেশখালীতে লোকেরা জমি ফিরে পাবেই। আজকে প্রশাসনের সর্বময় কর্তাও যেমন পৌঁছচ্ছে, সেটা কি রাজনৈতিকভাবেও যে প্রশাসনের যে ক্ষমতায় রয়েছে তাদেরও কিন্তু চোখ কান খোলা আছে যে না, সন্দেশখালীর মানুষের শিক্ষা কিন্তু বাংলাতে সেইখানে দাঁড়িয়ে যে যাদের হাতে ক্ষমতায় আসছে তারা যদি সেই সিপিএম নেতৃত্ব থেকে এসে থাকেন, তারা প্রকৃতভাবে মানুষের পাশে দাঁড়াচ্ছে না অত্যাচারে সামিল হচ্ছে, সেটাও কিন্তু কোষ্ঠী পাথরে ঠিক করে নেবে। কারণ দেখুন, নন্দীগ্রামের যে লড়াই আর সন্দেশখালীর লড়াইকে গুলিয়ে ফেলবেন না। নন্দীগ্রামে সংগঠিতভাবে রাজ্যের সরকার, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি সিপিএমের সরকারের সম্পূর্ণভাবে জমি কেড়ে নেবার এবং অত্যাচারের ভূমিকায় যে সমস্ত বিধায়ক থেকে শুরু করে, সাংসদ থেকে শুরু করে, মন্ত্রী থেকে শুরু করে প্রত্যেকে যুক্ত ছিলেন। সেইখানে দাঁড়িয়ে 14ই মার্চের ঘটনা আমরা ভুলতে পারি না। সেটাকে স্মরণ করেই কিন্তু বুঝতে হবে যে নন্দীগ্রামের ঘটনা আর অন্যান্য জায়গার ঘটনার সঙ্গে একে মিলিয়ে ফেলা সম্ভব নয়। এবার বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের কাছে যাব। ওখানকার মহিলারা চাঞ্চল্যকর অভিযোগ করছেন, বলছেন রাতে নেতারা ডাকতেন এবং এটা প্রায় একটা মানে ফরমান বলা যেতে পারে। আজকের মানে 21 শতকে মানে এই তো রাজতন্ত্রে হতো, মানে 21 শতকে এটা না না, এটা আমি একদম একটা খুব সামান্য জায়গা থেকে শুরু করব। সেটা হচ্ছে যে সন্দেশখালী ভৌগোলিক দিক দিয়ে কলকাতা শহর থেকে অনেকটা দূরে। কলকাতা শহরের আমি বাসিন্দা, এবং যদি প্যারামিটার্স, এখন তো বিভিন্ন প্যারামিটার, যে আদিবাসীদের জন্য এটা প্যারামিটার, শিক্ষিত মানুষের যদি একটা প্যারামিটার থাকে আমি তাদের মধ্যে পড়ি। তৃণমূলের মেজো সেজো ছোট যারা নেতা, তারা যখনই সামান্য ক্ষমতা পেয়ে যায়, যেমন জমির ওপর দখল করবে, তেমন জননীর ওপর দখল করাটাও তাদের মধ্যে একটা প্রবণতা দেখা দিয়েছে। যে কারণে সন্দেশখালীতে মাঝরাতে পিঠে খেতে ইচ্ছে করে। আমি দেখেছি নাকতলাতে আমার যে মন্ত্রী ছিল তার পাঁঠার মাংস খেতে ইচ্ছে হতো। আমাকে সরাসরি বলেছিলেন যে আচ্ছা বৈশাখী, আমি শুনেছি তুমি সুরাধুনী, তুমি আমার জন্য কখনো তো মাটন রেঁধে আনোনি। তা আমি তখন ওনাকে স্মরণ করিয়ে দিয়েছিলাম যে টিফিন বক্স হাতে এতজন আসে রবিবার করে, আমি দেখেছি, এবং সেটাই নাকি ছিল হচ্ছে কিছু কিছু পদে যাওয়ার মাপকাঠি, যে কে কত ভালো মাটন রেঁধে আনছেন। আপনি আমাদের দোষ দিতে পারেন যে মহিলারা কেন পাঁঠার মাংস রেঁধে নিয়ে গেছে, কিন্তু নেতা চাইছেন, মন্ত্রী চাইছেন, আর সেটাকে অগ্রাহ্য করা যদি কলকাতার মহিলাদের পক্ষে ডিফিকাল্ট টাস্ক হয়, তাহলে সন্দেশখালীর মহিলাদের পক্ষে সেটা অমানবিক একটা অত্যাচার ছিল। যাদেরকে মাঝরাতে তুলে নিয়ে গেছে, যাদেরকে মাঝরাতে ডেকেছে, বা আরও অন্যান্য যে শোষণের কাহিনী আমরা শুনছি। আমি এটা বিশ্বাস করি এই কারণ আমি দেখেছি যে এ ধরনের কুপ্রস্তাব তৃণমূলের বহু নেতা দেন
এবং দিয়ে অভ্যস্ত, কারণ তারা মনে করেন যে যে মুহূর্তে আমরা ক্ষমতায় এসেছি সেই মুহূর্তে চোখ রাঙিয়ে তাদের ওপর আমাদের ক্ষমতার শিলমোহর দেওয়ার এটাও একটা পন্থা। এবং এটা অস্বীকার করলে পরে সত্যকে অস্বীকার করা হবে। তবে এর জন্য কি তৃণমূল দায়ী? আমি মনে করি যে না, এর জন্য তৃণমূল দায়ী নয়। এই আদিম মানসিকতা যে যে লোকগুলোর বিরুদ্ধে উঠছে, তার মধ্যে যদি শেখ শাহজাহান, যে একেবারে সেই সম্রাট শাহজাহানের পরেই এই শেখ শাহজাহান প্রায় ফেমাস হয়ে উঠেছে, সেই শেখ শাহজাহানের যাত্রাটা তো শুরু হয়েছে আরএসপি টু সিপিএম টু তৃণমূল। এখন জামা বদলে গেছে, হৃদয় বদলায়নি তো, অত্যাচারীর হৃদয় তো রয়ে গেছে। তার মনে হয়েছে যে এবার আমি আরও ক্ষমতাবান হয়েছি, এবার আমার খানিকটা প্রশাসনিক ক্ষমতা চলে এসছে দলীয় ক্ষমতার সাথে সাথে। সঙ্গে সঙ্গে সে নানানভাবে অত্যাচার শুরু করেছে। অত্যাচারের আর একটা বিরাট ফর্ম হচ্ছে মহিলাদের উপর অত্যাচার করা, সেইটাকেও তিনি বাদ দেননি। এবং যদি যারা বলছেন যে ঘরে ঘরে স্মার্টফোন আছে, ফেসবুক আছে, কেন এতদিন সামনে আসেনি? যেখানে অস্তিত্বের সংকটে মানুষ ভোগে, যেখানে পুরুষরা বলছে আমি মিনিমাম কমপ্লেন করতে গেলে আমাকে মারা হতো, কারু প্রাণ গেছে, সেখানে মহিলারা তো সত্যিকারের দুর্বল। যতই আমরা ইকুয়ালিটির কথা বলি না কেন, এই ইকুয়ালিটি সন্দেশখালিতে দিবাস্বপ্ন, এটা নিয়ে কোনো। আপনি বলছেন যে তৃণমূল এর মধ্যে কিভাবে দায়ী হলো, কিন্তু এই দলের বলে বলিয়ান হয়েই তো তারা এই ক্ষমতা। না, আমি তো সেটাই বলছি যে সবচেয়ে বড় লজ্জার বিষয় হচ্ছে যে পার্টি অফিসগুলোকে এই শেখ শাহজাহানের মতো ক্রিমিনালরা তারা যখন কুক্ষিগত করে নিচ্ছে, তাহলে সেই ইনফরমেশন কেন তাদের ওপরে তো কারোর একটা হ্রাস থাকার কথা ছিল। ব্লক সভাপতি তো আর হি ইজ নট অ্যাট পার উইথ মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় অবধি যে লেয়ারগুলো আছে তারা কেন ইনফরমেশন পাঠালো না যে আমাদের পার্টির অফিসগুলোতে এই ধরনের নারকীয় অত্যাচার চলছে? কোনো খবর ছিল না তাদের কাছে, একদম খবর ছিল, কিন্তু এদেরকে ঘাঁটাবে না। এই যে না ঘাঁটিয়ে শ্মশানের শান্তি প্রিভেল করে রাখার যে, মানে আমি মুখে বলছি সন্দেশখালি হাসছে, আর কাজে প্রত্যেক দিন রাত্রিবেলা মানুষকে কাঁদাচ্ছি, এই যে প্রবণতা যে আমি অত্যাচারটাকে এমন ডিসক্রিটলি, আপনি বলুন না যে ইডির এই ঘটনাটা ঘটার আগে সন্দেশখালি যে আস্তে আস্তে আগুনের স্তূপটা, মানে একটা আগ্নেয়গিরি তৈরি হচ্ছিল, এটা আমরা জানতে পারছিলাম না, আজকের দিনেও জানতে পারছি না, এত আধুনিক যুগেও জানতে পারছি না। তার কারণ কি? ভয়। দিনের শেষে মানুষ বাঁচতে চায়। মানে যে মহিলাগুলো ইজ্জত হারিয়েছে তারাও ইজ্জত হারিয়েও বাঁচতে চেয়েছে। কেউ হয়তো বাচ্চার মুখছে, কেউ তার বাড়ির অন্যান্যদের মুখছে, কিন্তু মহিলাদের ওপর অত্যাচার হয় না, এটা আমি বিশ্বাস করি না। কারণ আমি দেখেছি, আমি নিজে দেখেছি যে যারা দলীয় ক্ষমতায় আছেন, যারা আমার ক্ষেত্রেও তো ব্লক সভাপতি হতে পারবে না, কিন্তু মন্ত্রী শান্তিদের এটা প্রায় নিজস্ব রাইটে পরিণত। কলকাতায়, হ্যাঁ একদম কলকাতার বুকে বসে তারা মনে করেন রাত্রি 12টার সময় মদ্যপান করতে ডাকার অধিকার তাদের আছে, তারা সেই মর্মে প্রস্তাব পাঠান যে আসুন আমরা বসে একটুখানি ড্রিঙ্ক করি। তো সেই কথা কি অস্বীকার করা যাবে? রাজ্যের মন্ত্রীরা, রাজ্যের মন্ত্রীরা তো রাজ্যের মন্ত্রীরা যদি এটা পারে, তাহলে শেখ শাহজাহান অবশ্যই করছে। এবং হ্যাঁ, আপনি বলতে পারেন যে আমি সেখানে প্রোটেস্ট করার অধিকার রেখেছি, তাই হয়তো আমাকে চাকরি ছেড়ে দিতে হয়েছে, তাই জন্য আমাকে আমার ডিগনিফাইড ওয়েতে একটা এক্সিট খুঁজে নিতে হয়েছে। তারা পারেনি, তারা দুর্বল। আমার একটা জায়গায় নিজে সাস্টেন করার ক্ষমতা ছিল, তাদের সাস্টেন করার ক্ষমতা ছিল না, তাই জন্য তারা সারেন্ডার করতে বাধ্য হয়েছে। কিন্তু কেউ সারেন্ডার করছে মানে আমার রাইট হতে পারে না যে দুজন সারেন্ডার করলে তার তৃতীয় মহিলাকেও আমি ঘর থেকে তুলে আনবো। যারা দেখুন, আমি সবসময় মনে করি যে দুই ধরনের মহিলা আছে। এক হচ্ছে যারা ভিকটিম, আর এক হচ্ছে যারা এটাকে সাকসেস পাওয়ার একটা সহজ পন্থা হিসেবে নিচ্ছে। যারা ইচ্ছেতে যাচ্ছে তাদেরকে কিছু বলার নেই, কিন্তু যারা ইচ্ছেতে যাচ্ছে না, আমি জানতে চাই এই প্রচণ্ড রাত্রি 12টায় মিটিং করা এই রাজনীতি প্রাণ মানুষগুলো কারা, যারা রাত্রি 12টাতেও মিটিং চালায়? এবং এই এত ভালো ভালো রাজনৈতিক নেতা সত্ত্বেও দুয়ারে সরকার করতে হচ্ছে, তাতেও খবর যাচ্ছে না। আমাদের দিদিকে বলো আছে, তাতেও খবর যাচ্ছে না। কি সুন্দর একটা সাইলেন্স, মানে এই পলিটিক্স অফ সাইলেন্সটা না মেয়েদের ভাঙা দরকার। আমি খুশি হয়েছি যে আজকে তারা যেরকমভাবে পেরেছে বাড়ি থেকে বেরিয়ে এসেছে। এই যে একটা জায়গায় আওয়াজ উঠেছে না, এই আওয়াজ বিভিন্ন জায়গায় উঠবে। এবং সবচেয়ে দুঃখের জিনিস হচ্ছে এই যে আমি আপনাকে আজকে বললাম যে এরম প্রস্তাব দিয়ে,
তখন যিনি প্রস্তাব দেন তিনি কিন্তু কোথাও কোথাও ধিকৃত হবেন না। কে ধিকৃত হবে? যে বৈশাখী দেখেছো এই ধরনের প্রস্তাব পেয়েছে, মানে মহিলাকেই সবসময় কাঠগড়ায় তুলে সমাজ বিচার করবে। তা সত্ত্বেও বলছি এই ধরনের কুপ্রস্তাব দিতে অভ্যস্ত রাজনৈতিক নেতারা, যেটার থেকে বেরিয়ে আসা দরকার। আমার ইচ্ছে করলে আমি 12টা কেন 2টোর সময় যাব, কিন্তু তাতে আমার ইচ্ছে থাকতে হবে, আমার ইচ্ছেতে আমি আমার জায়গাটা তৈরি। ফরমান কেন? হ্যাঁ, এই ফরমান তৈরি করার এই সামন্ততান্ত্রিক মানসিকতাটা কেন তৈরি হবে? যে আমি তো আগেকার দিনে কৃতদাসী মানে ধরে আনছি না, যে এসে আমার আজকে পিঠে খেতে ইচ্ছে করছে, কালকে আমার মনে হচ্ছে এসো আমাকে সেবা করে দিয়ে যা। আমি সেবাদাসী তৈরি করিনি। এরা আমার ভোটার, এদের ভোটে আমি এসেছি, সেই জায়গাটায় আমার দায়বদ্ধতা আছে। আর আমি বলছি যদি আমার ভোটারও না হয়, যদি ধরে নিই যে এরা অন্য দলে, তার উপর পাশবিক অত্যাচার করার অধিকার আছে আমার। কিন্তু এই সন্দেশখালী, আপনি কলকাতাতেও এরকম করছে বলছেন, মানে রাজনৈতিক নেতাদের এই ধরনের উদ্দেশ্যের কারণ কি? ক্ষমতা? আমি একটা কথা বলছি, ক্ষমতা হলে পরে এটা হচ্ছে, ক্ষমতা এক ধরনের ইনস্যানিটি আনে, জানেন? মানে ক্ষমতা একদিকে দায়িত্ব আনতে পারে, আর ক্ষমতা এক ধরনের ইনস্যানিটি আনতে পারে। আপনি যদি পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর বাড়ি থেকে টাকার পাহাড় না উদ্ধার হতো, তাহলে আমি শোভনকে বিশ্বাস করাতে পারতাম না যে পার্থ চট্টোপাধ্যায় কাকে কাকে কী কী প্রস্তাব দেন। সেই দিন অনেকে বিশ্বাস করতে বাধ্য হয়েছেন যে পার্থ চট্টোপাধ্যায় আর একটা রূপও আছে। তেমনই যারা যারা এখন তৃণমূলের জামাকাপড় পরে একটা সুন্দর ভদ্রলোকের মুখোশ পরে অনেকে ঘুরে বেড়াচ্ছেন, যেসব নেতৃবর্গ, তাদের এই রূপ আছে, যে কারণে আমরা দেখতে পারি বাঁকুড়ায় পাটে পাচ্ছে, অমুক দিকে গাটে পাচ্ছে। এইটা কি রাজনৈতিক নেতাদের কাজ বলুন তো? আমার কাউন্সিলরকে দিয়ে পাটে পানো, আমার দলের নেত্রীকে দিয়ে আমার সেবা করানো, বলছে আমার পাটা একটু ব্যথা হয়েছিল তাই জন্য টিপে দিচ্ছে, মানে এটা জাস্টিফাইড, মানে কোনো না কোনোভাবে এই যে মানসিকতা। কেন? আমার কথা হচ্ছে যে মহিলা তোমার তো সহকর্মী, তুমি তাদের প্রতি সহমর্মিতা না দেখাতে পারো, তোমার তাদের প্রতি সম্মানবোধ না থাকতে পারে। আপনি বলুন তো, যে আমার তো দুঃখ হচ্ছে, আমি এটা বারবার শোভনকে প্রশ্ন করছিলাম, যে কারা যাচ্ছে সন্দেশখালীতে, যারা কালকে অবধি নতুন তৃণমূল করার স্বপ্ন দেখছিল শেখ শাহজাহানদের মতো ভদ্রলোকেদেরকে নিয়ে, যারা বলছে যে সাইড অ্যাক্ট্রেসদেরকে নামানো হয়েছে ওখানে রুদালির মতো অভিনয় করার জন্য। একজন মহিলার সঙ্গেও যদি এটা হয়ে থাকে, এটা অন্যায়। এ ধরনের প্রস্তাব দেয়া স্পর্ধাটাই বন্ধ হওয়া দরকার। এবং এটা ঠিক, যেটা আমি সম্পূর্ণভাবে বিশ্বাস করি, যে মমতা বন্দ্যোপাধ্যায় অবধি এই সমস্ত খবর পৌঁছয় না। কারণ এদের বেশিরভাগকে আমি দেখেছি এমন একটা মোড়কে নিজেকে আড়াল করে রাখে, সংস্কৃতিবান, শিক্ষিত, পরিশীলিত নেতা, কিন্তু তাদের একটা কদর্য রূপ আছে এবং সেটা মানতে হবে। তার বহু মানুষ সাক্ষী। কলকাতায় শুধু বৈশাখী বন্দ্যোপাধ্যায় এ ধরনের প্রস্তাব পেয়েছে এ তো হতে পারে না, আরও অনেকে প্রস্তাব পেয়েছে। কেউ কেউ প্রস্তাবে সাড়া দিয়েছে, তারা এখন অনেক অনেক বড় বড় পোস্টে বসে আছে। যারা প্রস্তাবে সাড়া দেয়নি তারা নয় হারিয়ে গেছে বা কেউ কেউ লড়াই করছে। এটা মানতে হবে। সন্দেশখালী সেটা দেখিয়ে দিল যে ঘরে ঘরে এখনও মেয়েরা অত্যাচারিত, এবং আর একটা জিনিসও দেখিয়েছে, মেয়েরা অত্যাচারিত হলে সেখানে গণজাগরণ হবেই হবে। আমরা কথা বললাম শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। সন্দেশখালী যেভাবে জনজাগরণ হচ্ছে, সেই জনজাগরণের পিছনে আসল কারণ কি বা তার সমাধানের পথ কি? শোভন চট্টোপাধ্যায় বলছেন যে সিপিএম আমলের যারা অত্যাচারী তারাই তৃণমূল আমলে গিয়ে একই রকমের পন্থা অবলম্বন করছে, যে তথ্য জেলা নেতৃত্ব, এলাকার নেতৃত্ব রাজ্যের কাছে পৌঁছে দিচ্ছেন না। আর নারী নির্যাতন, বৈশাখী বন্দ্যোপাধ্যায় একদম মানে সরব হচ্ছেন তার বিরুদ্ধে বিভিন্ন তথ্য দিয়ে। ক্যামেরায় উজ্জ্বল ঘোষের সঙ্গে কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা।